মাত্র একদিনের ছুটি আছে, কোথায় যাওয়া যায়? তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতেই আজকে নিয়ে এসেছি এই ভিডিও। এটা হচ্ছে কঙ্কালেশ্বর কালী মন্দির। এটা হলো বর্ধমানেশ্বর মন্দির। বাকি মন্দিরগুলোর থেকে এটা কিন্তু অনেকটা বেশ বড়। এখন একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম, মিষ্টির দোকান, নাম হচ্ছে সৌদামিনী মিষ্টান্ন ভান্ডার। এটা হচ্ছে মিহিদানা, 360 টাকা কিলো। এখন চলে এসেছি এই বর্ধমানের সায়েন্স সিটি, বর্ধমান সায়েন্স সেন্টার। এবার এখানে দেখো এন্ডলেস ট্রেন, কত বড় ট্রেন দেখো, কাশ্মীর থেকে কন্যাকুমারী চলে গেছে। তো আসল ব্যাপারটা হচ্ছে এই মাঝখানে আয়না রয়েছে, এটা ওই 108 শিব মন্দির যেটা, ওই জায়গাটা যাবো এখন। যে টোটো করে আমরা ঘুরলাম তার একজনের নাম্বারও কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। মন্দিরের বাইরে লেখা আছে যে মন্দিরটা খোলে সকাল 8টায় আর বন্ধ হয় সন্ধ্যে 7টায়। কটা শিব মন্দির আছে তো গুনতে পারিনি, কিন্তু এই মন্দিরের পরিবেশটা কিন্তু অসাধারণ। ধর্ম থেকে ইতিহাস এবং বিজ্ঞান সবকিছুই থাকবে আজকের এই পূর্ব বর্ধমান ট্রাভেল ব্লগে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল, আমি গৌরব। এটা যাদবপুর থানা ক্রসিং। তো আমাদের বাস এই রুবি হয়ে এখান দিয়ে আসছে, 7টার সময় বাস আসবে, এখনো 20 মিনিট বাকি। আর এই বর্ধমানে ঘুরতে প্রথমবার যাচ্ছি, দেখি কেমন জায়গাটা, তোমরাও সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে আশা করবো একটা লাইক করে দেবে অবশ্যই, সেই সঙ্গে চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। 7:15 বাজে এখন, ওই বাস আসছে আমাদের। ট্রেনে করে যেতে চাইলে হাওড়া থেকে সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেসে করে 1.5 ঘন্টা যাত্রা করে চলে আসতে পারেন বর্ধমান স্টেশন। টিকিটের দাম মাত্র 70 টাকা। আর ঘোরার জন্য আগে থেকে টোটো বুক করতে চাইলে ডিসক্রিপশনে নম্বর দিয়ে দিয়েছি, ফোন করে নিতে পারেন। চলে আসলাম পূর্ব বর্ধমান। এটা হচ্ছে 108 শিব মন্দির। তবে এই মন্দিরে সবার লাস্টে আসবো, কারণ এটা অনেকক্ষণ খোলা থাকে, বাকি মন্দিরগুলো বন্ধ হয়ে যায়, তাই সেই জায়গাগুলোতে আগে যাব। কিন্তু আমাদের বাস এই মন্দিরের সামনেই পার্কিং থাকবে, আমরা বাকি জায়গাগুলো টোটো বা অটো করে ঘুরবো। এই মন্দিরের বাইরেই সব টোটোগুলো দাঁড়িয়ে আছে। প্রথম স্পটে চলে আসলাম, এটা হচ্ছে কঙ্কালেশ্বর কালী মন্দির। 7টার সময় উঠেছিলাম, 10:30টায় নেমেছি, মানে ওই 3.5 ঘন্টার মতো লাগলো এখানে আসতে। চলো এবার মন্দিরটা ঘুরে দেখা যাক। আর মন্দিরের সেই উল্টো দিকে এটা হচ্ছে বৃদ্ধাশ্রম একটা, এই নবনির্বৃদ্ধাশ্রম। এই কঙ্কালেশ্বরী কালী মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অত্যন্ত প্রাচীন একটি শক্তিপীঠ। দামোদর নদীর কাছাকাছি কাঞ্চননগর এলাকায় অবস্থিত এটা। মা কালীর এক বিরল ও ভয়ঙ্কর রূপ এখানে পূজিত হয়, যা কঙ্কালেশ্বরী কালী নামে পরিচিত। সাধারণ কালী মন্দিরের সঙ্গে এই মন্দিরের সবচেয়ে বড় পার্থক্য হলো এখানে দেবীর মূর্তির নাম এবং ভাবনায় মৃত্যুর প্রতীক অর্থাৎ কঙ্কাল বা অস্থির বিশেষ গুরুত্ব রয়েছে। 1913 খ্রিস্টাব্দে দামোদর নদীতে ভয়ঙ্কর বন্যার সময় নদীর বালির নিচ থেকে একটি প্রাচীন পাথরের কালী মূর্তি উদ্ধার করা হয়। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এই মূর্তিটি বহু যুগ আগে থেকেই নদীগর্ভে লুকিয়েছিল। পরে সেই মূর্তিকেই প্রতিষ্ঠা করে ধীরে ধীরে গড়ে ওঠে বর্ধমানের এই কঙ্কালেশ্বরী মন্দির। এই মূর্তি পাথরের তৈরি এবং তার 8টি হাত, প্রতিটি হাতে বিভিন্ন অস্ত্র ও প্রতীক রয়েছে, যেমন খড়গ, চক্র, শঙ্খ ইত্যাদি। ভক্তদের বিশ্বাস মা কঙ্কালেশ্বরী অত্যন্ত জাগ্রত দেবী। এখানে নিষ্ঠাভাবে পুজো দিলে বিপদ কাটে, ভয় দূর হয় এবং মনোবল বৃদ্ধি পায়। বিশেষ করে যারা দীর্ঘদিনের অসুখ, মানসিক অশান্তি বা জীবনের বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা এখানে এসে মানত করেন। এই মন্দিরে কালী পুজো, অমাবস্যা এবং কিছু বিশেষ তিথিতে ভক্তদের ভিড় সবচেয়ে বেশি হয়। কালী পুজোর রাতে মন্দির এলাকা আলো, ধূপ আর ঢাকের শব্দে এক আলাদা পরিবেশ সৃষ্টি করে। সেই সময় দূর দূরান্ত থেকে ভক্তরা মা কঙ্কালেশ্বরীর দর্শনে আসেন। স্থাপত্যের দিক থেকেও মন্দিরটি উল্লেখযোগ্য। এটি নবরত্ন শৈলীতে নির্মিত, যা বাংলার প্রাচীন মন্দির স্থাপত্যের একটি পরিচিত ধারা। সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরের সংস্কার হলেও এর ঐতিহ্যবাহী রূপ আজও অটুট রয়েছে। মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। এবার আমি যাব নেক্সট স্পটে, চলো। এই জায়গার রাস্তাটা খুব বাজে, যেন আমাদের নামিয়ে দিল। টোটোটা একটু এগিয়ে দাঁড়াবে, আমাদের একটু হেঁটে হেঁটে যেতে হবে ওই পারে। বাকি সবাই যাচ্ছে, বাকি সব টোটো যাচ্ছে, কিন্তু আমাদের টোটোওয়ালা বললো আমি এসব রিস্ক নিই না, বাজে রাস্তায় চালানোর রিস্ক নিই না, ওই জন্য হাঁটিয়ে নিয়ে আসলো। আমাদের সেকেন্ড স্পটে চলে আসলাম। মাঝখানে একবার নামতে হয়েছিল, রাস্তাটা খারাপ ছিল, আর আমাদের টোটোটা একটু অনেক খারাপ আছে, প্রবলেম আছে টোটোতে। এই হলো আমাদের দ্বিতীয় গন্তব্য। এটা হলো বর্ধমানেশ্বর মন্দির। স্থানীয় লোকেরা শিবকে এখানে মোটা বাবা বলে ডাকে, মোটা বাবা, শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর। ওই উপরে লেখা জয় মোটা বাবা। তাহলে চলো মন্দিরটা সম্পর্কে জেনে নিই।
বর্ধমানেশ্বর শিব মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আলমগঞ্জ এলাকায় অবস্থিত। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার শিবলিঙ্গ। এটি কালো পাথরের তৈরি এবং উচ্চতা প্রায় 6 ফুট। ইতিহাসবিদদের মতে এটা প্রায় 1600 থেকে 1700 বছর পুরনো, যা একসময় মাটির নিচে ছিল। 1972 সালে যখন এখানে পুকুর খোঁড়া হচ্ছিল, তখন শ্রমিকেরা পাথরে আঘাত দিলে মাটি সরিয়ে বেরিয়ে আসে এই বিশাল শিবলিঙ্গ। পরে ক্রেন দিয়ে এটা বাইরে নিয়ে আসা হয়। এই মন্দির শিব ভক্তদের কাছে খুবই পবিত্র জায়গা। শ্রাবণ মাসে মহাশিবরাত্রির দিনে ভক্তদের ভিড় অনেক বেশি দেখা যায় এই মন্দিরে। তারা মনে করেন এখানে পুজো দিলে শান্তি মেলে এবং জীবনের কষ্ট লাঘব হয়। এখন যাচ্ছি বর্ধমান শহরের কোটালহাট এলাকায় অবস্থিত একটি প্রাচীন ও জনপ্রিয় কালী মন্দির দর্শন করতে। ওই বর্ধমানেশ্বর মন্দির থেকে ওই 5-10 মিনিট লাগলো আসতে। এটা হচ্ছে সাধক কমলাকান্ত কালীবাড়ি। টোটোগুলো সব দাঁড়িয়ে আছে সামনে। এটা হচ্ছে গেট মন্দিরের। এটি অন্য সব কালী মন্দিরের মতো নয়। এখানে মায়ের সঙ্গে জড়িয়ে আছে সাধক কমলাকান্ত ভট্টাচার্যের জীবনী, তন্ত্র সাধনা ও লোককথা। 1809 খ্রিস্টাব্দে কমলাকান্ত নিজের সাধনার জন্য তৈরি করেছিলেন এই মন্দির। প্রথমে মন্দিরটি খড়ের ছাউনি দিয়ে তৈরি হয়েছিল, পরে এটি পাকা ইটের দালান শৈলীতে পরিবর্তিত হয়েছে। পুরো মন্দিরের চত্বর গাছপালা ও শান্ত পরিবেশে ঘেরা। মন্দিরের গর্ভগৃহে মা কালীর ছোট মূর্তি রয়েছে এবং সেই মূর্তির উপরে সাধক কমলাকান্তের সমাধির স্থান আছে। মন্দিরের মূল অংশে 3টি ঘর রয়েছে। গর্ভগৃহের ডান দিকের ঘরটি কমলাকান্তের পঞ্চমুণ্ডির আসন ছিল, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। মন্দিরের পশ্চিম দিকে আছে ভোগ রান্নার ঘর। আচ্ছা, এই মন্দিরটা ভোর 6টা থেকে দুপুর 12:30 অবধি খোলা, তারপর আবার বিকেল 4:30 থেকে রাত 8:30 অবধি। বাকি সময় কিন্তু বন্ধ থাকে মন্দির। এরপর যাব বর্ধমান শহরের ডিএন সরকার রোডে অবস্থিত একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ হিন্দু মন্দিরে, যেখানে প্রধান দেবী হিসাবে মা সর্বমঙ্গলাকে আরাধনা করা হয়। মন্দিরটি এখানকার স্থানীয় মানুষের কাছে শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং বর্ধমানের এক পরিচিত সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রতীক। এই সর্বমঙ্গলা মন্দির 1702 খ্রিস্টাব্দে মহারাজা কীর্তিচন্দ্র দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায়। তাই এটি বর্ধমানের সবচেয়ে পুরনো নবরত্ন মন্দির, অর্থাৎ 9টি শিখরযুক্ত মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরের কেন্দ্রীয় মূর্তি মা সর্বমঙ্গলা দেবী প্রায় 1000 বছর পুরনো বলে বিশ্বাস করা হয়। দেবীর মূর্তিটিকে একটি স্পর্শশিলা থেকে গড়া হয়েছে। সর্বমঙ্গলা দেবী বর্ধমান রাজপরিবারের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পরিচিত। মঙ্গল, শান্তি ও কল্যাণের আশায় শত শত ভক্ত এখানে পুজো দিতে ও আশীর্বাদ নিতে আসেন। মন্দির প্রাঙ্গণের মানসিক শান্তি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শিথিল পরিবেশ ভক্তদের বিশেষভাবে আকৃষ্ট করে। বাকি মন্দিরগুলোর থেকে এটা কিন্তু অনেকটা বেশ বড়। ওই সাইড দিয়ে আসতে হবে, তারপরে এইখানটা ঢুকে ওই দিকে হচ্ছে মন্দির। মন্দিরের পাশে সবাই বসে আছে এখানে। এবার চলো বাইরের দিকে যাওয়া যাক। সেই মন্দিরের ভোগ খেতে হলে কী করতে হবে সেগুলো একটা ব্যানার বানিয়ে টানিয়ে দিয়েছে। ভিডিওটা পজ করে একটু দেখে নিই ওটা। এই বাইক আর স্কুটি নিয়ে যারা এসছে এখানেই পার্কিং করে রেখেছে মন্দিরের সামনে। আমাদের টোটোগুলো এই ভেতরেই ছেড়েছে। এখন এখান থেকে বেরিয়ে যাব সায়েন্স সিটি দেখতে, মানে আমাদের কলকাতার সায়েন্স সিটি না, বর্ধমানের সায়েন্স সিটি। এখন একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম, মিষ্টির দোকান, নাম হচ্ছে সৌদামিনী মিষ্টান্ন ভান্ডার। চলো একবার ভিতরে যাওয়া যাক। খুব একটা ভিড় নেই মনে হচ্ছে। এটা হচ্ছে মিহিদানা, এটা হচ্ছে 360 টাকা কিলো। আর ওইটা হচ্ছে সীতাভোগ, সীতাভোগ হচ্ছে 300 টাকা কিলো। আর এই নিচে দেখো কত বড় বড় গুড়ের রসগোল্লা, এটা হচ্ছে এক একটা পিস 20 টাকা করে।
এখন 1:15 বাজে, এই জন্য সায়েন্স সিটি যাওয়ার আগে আমরা লাঞ্চটা এখান থেকে সেরে যাবো। তাই বর্ধমানের একটা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এটা হচ্ছে সুন্দরাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের লিফটে করে উঠতে হবে 5 তলায়। সেদিন দুপুরে আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, সঙ্গে বেগুনি, আলু পোস্ত, ফুলকপির তরকারি আর এই চিকেন কারি। এখানে এই চিকেন থালি 240 টাকা করে। একদম লাইট ছিল চিকেনটা, পাতলা ঝোল একদম, কিন্তু টেস্ট ভালো লেগেছে আমার। এমনি সব খাবারের কোয়ালিটি খুব ভালো। তাই তোমরা বর্ধমানে ঘুরতে আসলে এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নিতে পারো। আমাদের টোটোগুলো দাঁড়িয়ে আছে বাইরে, এখনো সবার খাওয়া শেষ হয়নি। শেষ হয়ে আসলে তারপর আবার শুরু হবে আমাদের যাত্রা। এটা আসলে একটা হোটেল, 5 তলা বিল্ডিং। এটা এটা দেখে নিন, এটা রাজবাড়ির এরিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ওই যে বর্ধমান রাজবাড়ি না? না, নামতে দেখতে পারবেন না, ভেতরে ঢুকতে দেবে না। এটা হলো বর্ধমান রাজবাড়ি, কোনো ট্যুরিস্ট স্পট নয়। এই রাজবাড়িকে এখন সরকারি অফিসে রূপান্তরিত করা হয়েছে। এখন চলে এসেছি এই বর্ধমানের সায়েন্স সিটি। রাস্তার ওই পারে যেতে হবে, গেট আছে। এই ডান দিকে টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য 30 টাকা। যে এখানে লেখা আছে ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষেধ। সে এখানে বেশ কিছু শো হয়, 3D শো, তারামণ্ডল শো। এই শোয়ের টাইমিংগুলো লেখা আছে, দেখে নিতে পারো। আর একটা বোর্ড আছে এখানে, এখানে এই শোগুলোর জন্য এক্সট্রা কত টাকা দিতে হবে সেগুলো লেখা আছে। আর 25 জন একসাথে টিকিট কাটলে আর 10 টাকা করে কম, মানে 20 টাকা করে পড়বে। এখানে বিভিন্ন বৈজ্ঞানিকদের মূর্তি স্থাপন করা হয়েছে। সামনে একটা বিশাল বড় ডাইনোসর, চারপাশে বেশ গাছপালা দিয়ে সাজানো। বর্ধমান সায়েন্স সেন্টার। আর আসো দেখি এর ভিতরে কি আছে। ঢুকতেই দেখো অ্যাকোরিয়াম, গোল্ডফিশ। এই সাইডে আছে এনার্জি বল, কিন্তু এই বল নিয়ে খেলবো কি করে বুঝতে পারছি না। ও আচ্ছা, এই বলের খেলা দেখার জন্য টাইমিং আছে। আর এর ভিতরে এটা হচ্ছে মনে হচ্ছে চাঁদে ল্যান্ড করেছিল, যেটা এর নাম ছিল খুব সম্ভবত বিক্রম। যদিও এখানে কিছু লেখা নেই সেসব এর সম্বন্ধে, তবে কিছু ছবি দেওয়া আছে এই যে চাঁদে ল্যান্ড করার সময়। এটা এই জায়গাটা আমাদের ইসরোর বিভিন্ন মিশন আর রিসার্চ সম্পর্কে অনেক কিছু লেখা আছে। সময় নিয়ে দেখতে হবে, কিন্তু আমার কাছে আজকে টাইম নেই। 8 ঘন্টার মধ্যে যেতে হবে ফিরে। দেখি আর কি কি আছে। এই দিকটা হচ্ছে তারামণ্ডল গ্যালারি, উপরে দেখাচ্ছে। এখানে একটা খেলা আছে, এইটাকে না টাচ করিয়ে নিয়ে যেতে হবে। খুব কঠিন খেলা। এখানে আরো কিরকম খেলা আছে দেখো। হাউ লং ক্যান ইউ হ্যাং। বাবা, ঝুলে থাকতে হবে। এখানে নাম্বার উঠছে, এখানে রং কালার আছে, এখানেও সেই কালার। যেই কালারে আলো জ্বলবে সেই কালারের উপর গিয়ে দাঁড়াতে হবে। এইখানে দেখো একটা গভীর কূপ, এই যে একদম নিচে। কিন্তু এই জায়গাটা এটা একটা মিরর, আয়না লাগানো, মনে হচ্ছে অনেকটা নিচে গভীর। এবার এখানে দেখো এন্ডলেস ট্রেন, কত বড় ট্রেন দেখো, শেষ হচ্ছে না ট্রেন। ওরে বাপ রে বাপ, কাশ্মীর থেকে কন্যাকুমারী চলে গেছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই মাঝখানে আয়না রয়েছে, এটা ওই জন্য মনে হচ্ছে অনেক বড়। এই ট্রেনের পাশেই রয়েছে ফান মিরর্স। এই দেখো আমি কেমন দেখাচ্ছি। ওরে বাপ রে বাপ, এত মোটা। এখানে বাপরে, এখানে এটা হচ্ছে ভুলভুলাইয়া, মঞ্জুলিকা। দেখি করেছে। অনেকগুলো মঞ্জুলিকা ছিল, ভয়ে বেরিয়ে গেলাম। বাহ, এইটা হেভি, ফ্লোটিং বল। এবার নিচে যাচ্ছি, জায়গাটা বেশ ভালোই লাগলো। এই বিল্ডিংটা এতক্ষণ ছিলাম, এর ঠিক পিছন দিকে দেখো একটা পার্ক রয়েছে বাচ্চাদের, এই সায়েন্স পার্ক।
এই পার্কটার ঘোরার টাইম নেই বেশি, কারণ আমাদের লাস্ট ডেস্টিনেশনে যেতে হবে এখনো। ওই 108 শিব মন্দির যেটা, ওই জায়গাটা যাবো এখন। তোমরা বর্ধমান ঘুরতে আসলে এই সায়েন্স সিটি একবার অবশ্যই ঘুরে যাও, দারুণ লাগলো আমার। এই জিনিসটা আমাদের কলকাতা সায়েন্স সিটিতেও আছে, অনবরত জল পড়ে যায়। বাইরে টোটো অপেক্ষা করছে আমাদের, চলো তাড়াতাড়ি। যে টোটো করে আমরা ঘুরলাম তার একজনের নাম্বারও কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, কোনো বর্ধমান ঘুরতে চাইলে তাদেরকে ফোন করে বুক করে নিতে পারো। সবাই গাড়িতে জুতো রেখে যাচ্ছে, কারণ ওখানে সামনে গিয়ে আবার খুলতে হবে, 2 টাকা করে নিচ্ছে। এই হলো 108 শিব মন্দির। ভেতরে হয়তো শিব মন্দির রয়েছে 108টা গুনে গুনে, দেখবো চলো। আচ্ছা, মন্দিরের বাদিকে আবার টিকিট কাউন্টার অফিস, এখান দিয়ে এন্ট্রি টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট প্রাইস হচ্ছে 2 টাকা। মন্দিরের বাইরে লেখা আছে যে মন্দিরটা খোলে সকাল 8টায় আর বন্ধ হয় সন্ধ্যে 7টায়। আরও লেখা আছে যে ভিতরে ফটোগ্রাফির জন্য 200 টাকা মন্দির কর্তৃপক্ষকে দান হিসাবে দিতে হবে। ভিডিও করতে করতেই ভিতরে ঢুকলাম, টাকার কথা কিছু বললো না, দেখি পরে কি হয়। এই মন্দির হলো বর্ধমানের নবাবহাট এলাকায় অবস্থিত একটি বিখ্যাত হিন্দু তীর্থস্থান, যেখানে ভগবান শিবকে 108টি ছোট ছোট শিবলিঙ্গের মাধ্যমে আরাধনা করা হয়। এই মন্দির কমপ্লেক্সে ছোট ছোট শিব মন্দিরগুলি একসাথে সাজানো আছে, যা একটি পবিত্র জপমালাকে স্মরণ করিয়ে দেয়। এই শিব মন্দির 1788 খ্রিস্টাব্দে বর্ধমান রাজপরিবারের মহারানী অধীশ্বরী বিষ্ণুকুমারী দেবী দ্বারা নির্মিত হয়। তখনকার সময়ে এটি রাজপরিবারের উদ্যোগে ও ধর্মীয় ভাবনায় নির্মিত একটি মহৎ কাজ হিসাবে দেখা হতো। মন্দিরগুলি ব্লক অনুসারে সাজানো এবং মাঝে একটি বড় পুকুর আর বাগান আছে, যা খুবই শান্ত ও অনন্য পরিবেশ তৈরি করেছে। এখানকার প্রতিটি শিবলিঙ্গের আলাদা আলাদা নাম ও রূপ রয়েছে, যা ভক্তদের কাছে বিশেষ ভাবার্থ বহন করে। মন্দির কমপ্লেক্সের পরিবেশ খুবই পরিষ্কার, সাজানো এবং শান্ত। তাই এখানে শুধু ধর্মীয় ভক্তি নয়, তার সাথে আধ্যাত্মিক শান্তি ও প্রকৃতির সান্নিধ্যও অনুভব করা যায়। দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এই স্থানে আসে শিবের আশীর্বাদ নিতে ও শান্তি কামনা করতে। কটা শিব মন্দির আছে তো গুনতে পারিনি, কিন্তু এই মন্দিরের পরিবেশটা কিন্তু অসাধারণ। চারিদিকে পুকুর, বিভিন্ন ফুলের চারা গাছ আর প্রচুর গাছপালা দিয়ে যেভাবে সাজিয়েছে, তা যেন দারুণ লাগছে চারিদিকটা। আর এই মন্দিরে ঢোকার মুখেই একটা কাউন্টার খুলে রেখেছে, এখানেই প্রসাদ, তারপর মন্দিরের ছবি, এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি জানতে চাও এখান থেকে বই অথবা ক্যালেন্ডারও নিতে পারো। যে এই ধরনের ক্যালেন্ডার কিনতে পাওয়া যায় এই কাউন্টারে। আচ্ছা, আজকের ভিডিওটা এই মন্দিরেই শেষ করছি। বর্ধমানে কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানিও। আর বাইরে লেখা আছে ছবি তোলার জন্য টাকা লাগবে, তো টাকা কেউ চাইলেও না দেখলাম। এখন বাসে উঠে বাড়ি যাব। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না। আর এরকম আরও বিভিন্ন জায়গার ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজকে শেষ করছি এখানেই, আবার দেখা হচ্ছে কিছুদিনের মধ্যে আমার এই ভারত দর্শন ট্রাভেল চ্যানেলে। আগের সপ্তাহে তোমাদের দেখিয়েছিলাম এই তাজপুর আর মন্দারমণির সমুদ্র। এরকম আর কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো।